ডায়েটিশিয়ান, তুমি এমন একটা খাবারের নাম বলো যেটা আহ, আমরা কিচেনে রাখবো না। এটা জিজ্ঞাসা করছি শুধু মায়েদের জন্য, মানে মায়েদের এই প্রশ্নটা আমার কাছে এসেছে। চেষ্টা করবেন অরেঞ্জ নিয়ে বসার, প্রত্যেকটা কোয়া ছাড়াচ্ছেন, তার মধ্যেও কিন্তু অনেকটা আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট পসিবল হবে। নমস্কার, আমি ইন্দিরা দেব চলে এসেছি আজকে একটা বিশেষ পডকাস্ট এপিসোড নিয়ে। আমরা আজকে পডকাস্টে কিছু তথ্য জানবো যেটা সকলের উপকার হবে। ছোট বড় সকলের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। লেট মি ওয়েলকাম আ ভেরি এক্সপিরিয়েন্সড ডায়েটিশিয়ান, মিসেস সোহিনী সি শ। About Shohini, she is working in Fortis Hospital as a senior dietitian. She is into this field for such a long time. Shohini, I welcome you in today's podcast. কেমন আছো বলো সোহিনী? থ্যাংক ইউ ম্যাম, ভালো আছি। আমরা এই যে প্রত্যেক দিন খাবার খাই সোহিনী, এই কোনো সহজ পদ্ধতি আছে কি যেটা দিয়ে আমরা মেজার করতে পারবো যে প্রত্যেক দিন খাবারে মানে কত ক্যালোরি রয়েছে? হ্যাঁ, সব থেকে সোজা উপায় হলো আমাদের বাড়িতে যদি একটা ওয়েনিং মেশিন কিনে নিই, সেটা থেকে আমরা জানতে পারবো যে কতটা পরিমাণের খাবার আমরা খাচ্ছি। এবং এখন আমাদের অনলাইন মিডিয়াতে প্রচুর অ্যাপস অ্যাভেলেবেল আছে, যে অ্যাপসগুলোর মধ্যে আমরা যদি কি পরিমাণে খাবার খাচ্ছি সেটা যদি আমরা লিখে দিতে পারি, তাহলেই সেটার কতটা ক্যালোরি রয়েছে, কতটা প্রোটিন রয়েছে, সেই আপডেটটা অ্যাপস আমাদেরকে দিয়ে দেয়। আচ্ছা, আর তার তুমি কি জন্য কোনো যেটা প্রধান দরকার প্রধান দরকার সেটা হলো যে আমি কি পরিমাণে খাবারটা খাচ্ছি সেটার মেজারমেন্টটা প্রপারলি অ্যাপসকে ইনপুট দেওয়া। আচ্ছা, কোনো অ্যাপস আছে যেটা তুমি রেকমেন্ড করছো বা তুমি নিজে ইউজ করো? না, সেরকম ভাবে রেকমেন্ড করার মতন কোনো স্পেসিফিক অ্যাপস নয়। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর অ্যাপস রয়েছে, হেলদিফায়ার অ্যাপস রয়েছে, বা ধরুন অন্যান্য কিছু ক্যালোরি কাউন্টিং অ্যাপস রয়েছে। তো সেগুলো থেকে যে যে যেরকমটার সঙ্গে কমফোর্টেবল, কারণ প্রত্যেকটা অ্যাপসের ফিচার্স আলাদা হয় এবং এক একজন মানুষ এক একটা অ্যাপসের সাথে কমফোর্টেবল হয়। কিছু কিছু জায়গাতে অ্যাপসে কোনো ইনপুট দেওয়ার জন্য সেখানে একটা মেম্বারশিপ ফ্রিজেরও ব্যাপার থাকে, কোনো অ্যাপস ফ্রিতে আমরা অ্যাভেল করতে পারি। তো সেটা পুরোপুরি নিজেদের কনভেনিয়েন্টের ওপরে যে আমি কোন অ্যাপসটার সাথে নিজেকে সুটেবল করব। আচ্ছা, ওজন কমানোর জন্য থ্যাংক বা ইউ। সুস্থ থাকার জন্য আম, তুমি কি রেকমেন্ড করছো যে ইন্টারমিডিয়েট ফাস্টিং নাকি 4 বেলা পরিমিত খাবার খেলেই আমরা উপকার পাবো? অ্যাজ আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমি সবসময় 4 বেলা পরিমিত খাবারের দিকেই আসবো। ব্যালেন্স নিউট্রিশন সব থেকে বেশি উপকারী, কারণ ব্যালেন্স নিউট্রিশনে প্রত্যেকটা নিউট্রিয়েন্ট প্রপার থাকে। এবং আমরা যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কথা বলি, ইন্টারমিডিয়েট ফাস্টিং সেই প্রসিডিওরটা যেটা আমরা 6 মাস যদি মেনটেন করতে পারি, তবে আমরা তার ফ্রুটফুল রেজাল্ট পাবো। আমি 1 মাস মেনটেন করলাম বা 3 মাস মেনটেন করলাম এবং সেখান থেকে আমি ভেবে নিলাম যে আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং এর রেজাল্টটা পেয়ে যাব, তাহলে কিন্তু সেটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। এবং যারা আমরা ওয়ার্কিং বা যারা আমরা হাউস ওয়াইফ, তারা যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করি, কিছুদিনের মধ্যেই আমাদেরকে সেটাকে ব্রেক করতে হয়, কারণ ওই রকম টাইমিং অনুযায়ী খাওয়া পসিবল হয় না। অনেক সময় ইনভিটেশন বা কিছু সোশ্যাল গ্যাদারিংস থাকে, যে জায়গাগুলোতে আপনাকে যেতেও হবে এবং সেখানে ফুড ইনটেক করতেও হবে। তো সেটা আপনার ইন্টারমিডিয়েট ফাস্টিং এর সঙ্গে একদমই রিলেট করতে আপনি পারবেন না। বেটার টু হ্যাভ আ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটের মধ্যে টোটাল 4 বার থেকে 8 বার মিল অপশন থাকে, এবং সেটার মধ্যে স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিল থাকে। তো যদি কখনো কোনো কিছুতে মনে হয় যে আমি বাইরে আছি, মিল স্কিপ করার একটা চান্সেস দেওয়া থাকে, সেটা একদিন দুদিনের জন্য। এবং চিট ডেও হ্যাভেল করা যায় ব্যালেন্স নিউট্রিশনের ডায়েট চার্টে, কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিং এ কোনো চিট ডে কিন্তু হয় না। ওকে, চিট ডের ব্যাপারটা আরেকটু জানবো আমরা সোহিনীর কাছ থেকে। বাট তার আগে একটা জিনিস জেনে নিই আমরা। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, আমি জানি না এটা ভ্রান্ত না এটা ঠিক, সেটা তুমি বলতে পারবে, যে ভাত খেলে ওজন বেড়ে যায়। এটাই কি সত্যি নাকি সত্যি অন্য কিছু? ভাত খেলে ওজন বাড়ে না। ভাতের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স থাকে, যেটা হেল্প করে আমাদের শরীরের ওজন কমাতে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেলি ফ্যাটের যে প্রবলেমটা থাকে আফটার প্রেগনেন্সি, বা ধরুন অনেকেরই কিছু কিছু হরমোনাল টেন্ডেন্সির জন্য বেলি ফ্যাটের একটা ইনসিডেন্ট হয়েই থাকে বডিতে। সেটার থেকে ভিটামিন বি কমপ্লেক্স খুব বেশি উপকার করে বেলি ফ্যাট রিডিউস করতে। বেলি ফ্যাট বা বিভিন্ন রকম এনার্জি সোর্স বাড়ানোর জন্য
ভাত খুব উপকারী। ভাতের মধ্যে এমন কোনো প্রপার্টি নেই যেটার জন্য ভাতকে আমরা বলতে পারি যে ভাত খেলেই ওজন বাড়বে। আমরা যে ভুলটা করি, আমরা অতিরিক্ত পরিমাণে ভাত নিই, তার সাথে প্রোটিনের পরিমাণটা আমরা ডায়েটে কমিয়ে দিই, ফাইবার বা তরকারির পরিমাণটা আমরা কমিয়ে দিই। আমাদের স্টেপল ফুড যেহেতু ভাত, রাইস, সেহেতু আমরা খাবারের প্লেটের মধ্যে প্রায় 70% ভাত রাখি, বাকি সবজি রাখি, কিন্তু প্রোটিনের পরিমাণটা আমরা প্রচুর পরিমাণে কমিয়ে দিই। সেইখানেই আমাদের ওজনটা বেড়ে যায়। ডায়েটের মধ্যে ভাত রুটি সবই রাখা যায়, কিন্তু সেটার প্রপার মাপ অনুযায়ী রাখতে হবে। অতিরিক্ত বেশি কোনো কিছু খেলেই সেটা ক্ষতিকারক শরীরের জন্য। এবং ঋতু, ভাতের মধ্যে থেকে মানে ভাত খেলেই যে ওজন বাড়বে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মানে তুমি কি রেকমেন্ড করছো? আমাদের যে প্লেট মেথডটা রয়েছে, সেখানে আমাদের কার্বোহাইড্রেট পরিমাণ থাকবে। একটা প্লেটের মধ্যে 35% কার্বোহাইড্রেট থাকবে, মানে ভাত রুটি মুড়ি চিড়ে কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকবে 35%। 15% থাকবে আপনার স্যালাড, এবং 50%-এর মধ্যে 40% থাকবে প্রোটিন জাতীয় জিনিস, এবং 10% থাকবে গুড ফ্যাট জাতীয় জিনিস। ওকে। আর অনেকে দেখেছি যে সকালবেলা দিনের বেলা ভাত খাচ্ছে, লাঞ্চে ভাত খেলো, রাত্রে হুম। রুটি। তো সেটা কি ঠিক প্রসেসটা? অসুবিধে নেই। এবং সে যদি অফিসে থাকে বা কোনো মানে বাইরে ওয়ার্কিং হয়, সে যদি অপোজিটটা করতে চায় সেটাও করতে পারে। দুপুরে রুটি খেলে এবং রাত্তিরে ভাত। আচ্ছা, বাট শুড দুপুরে নট বি ভাত মোর খেলে দ্যান। অনেকের ঘুম পায়, তো হ্যাঁ, ঠিক। সেইটা নিয়ে অনেকে একটু কনফিউজ থাকে যে দুপুরে ভাতটা খাবো, তার থেকে রাত্তিরে খাই, তো সেটাও তারা সেটাও করতেই করা পারে। যেতে পারে, বাট শুড নট বি মোর দ্যান থার্টি হ্যাঁ। পার্সেন্ট 30%-এর বেশি হবে হ্যাঁ। কার্বোহাইড্রেট। না। আচ্ছা, অ্যাজ আ ডায়েটিশিয়ান তুমি এমন একটা খাবারের নাম বলো যেটা আম, আমরা কিচেনে রাখবো না। চিনি। কেন? যদি আমরা রেগুলার ফুড হ্যাবিটের মধ্যে যদি আমরা চিনিটাকে অমিট করতে পারি, সেটা আমাদের জন্য খুব বেশি উপকারী হবে। নুন অমিট করার কথা আমি বলছি না, কারণ খাবার টেস্টলেস ভাবে খাওয়া যায় না। কিন্তু চিনি এমন একটা জিনিস, যে জিনিসটাকে আমরা অন্যান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে রিপ্লেস করতে পারি। যেরকম ধরুন, আপনি যদি প্লেন সুগার না খান, যেটা আমরা হোয়াইট সুগার বলে থাকি, সেটা যদি আপনি না খান, আমাদের কাছে অপশন হিসেবে থাকছে জ্যাগেরি বা গুড়। গুড়ের জাস্ট এখন মার্কেটে অ্যাভেলেবেল। সবকটা রান্নাতে বা সবকিছুতে গুড় ইউজ করার কথা বলা হচ্ছে না, বাট চিনির থেকে গুড় ভালো। গুড়ের মধ্যে আয়রন কন্টেন্ট থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রান্নার মধ্যে চিনি দেয় শুধুমাত্র কালার অ্যাড করার জন্য, কিছু স্পেসিফিক রেসিপিতে কালার বাড়ানোর জন্য চিনি ইউজ করে অনেকেই। তো সেই জায়গায় গুড় ইউজ করা যেতে পারে। চায়ের কাপে চিনির বদলে গুড়ের দিকে কনসেন্ট্রেট করা যেতেই পারে, তাতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, অনেকে আমি তাহলে আমি দেখি এটা বলছি না ডায়াবেটিক পেশেন্ট গুড় খেতে পারবে। ডায়াবেটিক আচ্ছা, পেশেন্ট কিন্তু গুড় চিনি মধু কোনোটাই খেতে পারবে না। কোনোটাই খেতে পারবে না। আচ্ছা, লাল বাতাসা আমি দেখেছি অনেকের বাড়িতে ইউজ করা হয়, তো সেটার ব্যাপারে তুমি কি বলবে? লাল বাতাসা পেট ঠান্ডা করে। এটার নিজস্ব একটা প্রপার্টি রয়েছে পেট ঠান্ডা করার, এবং যেহেতু ওটার মধ্যে আয়রন কন্টেন্ট একটু হলেও থাকে, যেহেতু ওটা গুড়ের কিছুটা পোর্শন থাকে তার মধ্যে, সেই লাল বাতাসা পেট ঠান্ডা করতে সাহায্য করে। ওকে। এবং যদি কখনো কিন্তু বাতাসা তৈরি করার সময় চিনির কন্টেন্ট বেশি থাকে দেন গুড়। লাল বাতাসার মধ্যে কিছু পরিমাণে গুড় থাকে, কিন্তু সেটা শুধুমাত্র পেট ঠান্ডা করার জন্য ব্যবহার করলেই ভালো হয়। লাল বাতাসা তুমি রেগুলার পেট ডায়েটে ঠান্ডা ইউজ করার করতে বলছো না, তাই তো? আচ্ছা। না। ওকে। না। মানে মাঝে মাঝে ইউজ করা যায়, বা পেট ঠান্ডা মাঝে করার মাঝে জন্য খাওয়া আমরা যেতে ইউজ পারে, কিন্তু করতে সে পারি, যদি ডায়াবেটিক না হয়। হ্যাঁ। কেউ যদি যদি ডায়াবেটিক না হয়। সোশ্যাল মিডিয়ায় ওজন কমানো সবচেয়ে বড় ভুল ধারণা বা মিথ কোনটি, যেটা নাকি এখনো প্রচুর মানুষ ফলো করে যাচ্ছে? সোশ্যাল মিডিয়াতে যেটা বলা হয়, বিভিন্ন বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে যে দেখানো হয়, সেটা হলো যে কিছু প্রসিডিওর করে মেশিন রয়েছে, সেই মেশিন দিয়ে ইউএসজি যেরকম ভাবে আমরা নর্মালি করি, মেশিনটা দিয়ে আমাদের তলপেটের ফ্যাট কমিয়ে ফেলা মিথ রয়েছে। যে কিছু উম, ভাবে আমরা পেটের চর্বিকে কমিয়ে দিতে পারি। তো আচ্ছা, এটা বয়স্কদের জন্য কোয়েশ্চেনটা রাখছি, যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের খাবারের ইনটেকটা তো কমে যায়, কিন্তু তার প্রত্যেকেরই
এনার্জিটা হুম। তো প্রত্যেকের দরকার, না হলে তো অ্যাক্টিভিটি করা যায় না, তাই না? তো তুমি অ্যাজ আ ডায়েটিশিয়ান কি রেকমেন্ড করছো বয়স্ক মানুষদের জন্য, যে তারা 5টা ফুড তুমি বলো আম, যে তারা তাদের মিলে রাখবে এবং উপকার পাবে তার থেকে? হ্যাঁ, প্রথম তো বলবো দুধ বা দুধ জাতীয় জিনিস। অনেকের ক্ষেত্রেই ধারণা যে যাদের বয়স হয়ে যায় তারা যদি দুধ বা দুধ জাতীয় জিনিস খায় তাদের ইনডাইজেশনের প্রবলেম হতে পারে, কিন্তু তারা যদি ডবল টোন্ড মিল্ক খায় তাতে তাদের ইনডাইজেশনের কোনো সমস্যা হতে পারে না। দুধ যদি সহ্য না হয়, প্লেন মিল্ক যদি সহ্য না হয়, তাহলে ছানা বা দই করে খাওয়া যেতে পারে। তো ফার্স্ট ফুড আইটেম হলো মিল্ক। সেকেন্ড হলো প্রোটিন জাতীয় খাবার, যেরকম মাছ, চিকেন। থার্ড হলো মাছ, চিকেন এবং ডিম, এই তিনটেকেই ডায়েটের মধ্যে রাখতে পারেন। থার্ড হলো, এখন মার্কেটে কিছু স্প্রাউটেড বিনস পাওয়া যায়। স্প্রাউটেড বিনস খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে, যেগুলোতে স্প্রাউটেড বিনস ফর্মেই থাকে। সেটাকে কোনো রকম ভাবে ভিজোতেও হয় না এবং তার জন্য কোনো এক্সট্রা এফর্ট দিতে হয় না। তো স্প্রাউটেড হলে সে আহ, বিকেল বেলার দিকে বা সন্ধেবেলার দিকে মুড়ি, চিড়ে, সুজি এসব না খেয়ে অল্প পরিমাণে স্প্রাউটেড বিনস খেতে পারে। এটা কি স্যালাডস এর মতন করে খাওয়া হ্যাঁ, যেতে পারে? আচ্ছা, স্যালাডের মতন করেও খেতে মানে পারে। ওই টমেটো, 4 নম্বর হলো টমেটো ফল। কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে একটুখানি করতে টেস্টি পারে। করে স্যালাডস এর হুম। মতন খাওয়া যায়। হুম। আচ্ছা। খেতেই পারে। 4 নম্বর হলো ফল। ডায়েটের মধ্যে যে কোনো একটা ফল রেগুলার ডায়েটে রাখতে হবে। যদি ডায়াবেটিক না হয়, দিনে 2টো করে ফলও খাওয়া যায়। আচ্ছা। ফল খেতে, স্প্রাউট খেতে, দুধের প্রোডাক্ট খেতে, বা মাছ, চিকেন, ডিম খেতে, এগুলো খেতে কিন্তু কারোরই আপত্তি থাকবে না। বয়স্ক মানুষদের যেটাতে আপত্তি থাকে সেটা হলো ভাত, ডাল, খিচুড়ি এই জাতীয় খাবার, যেটা অনেকক্ষণ ধরে খেতে হচ্ছে, সেটাতে তাদের সমস্যা দেখা যায়। আর খাবারের মধ্যে যদি পসিবল হয়, তাহলে যে কোনো একটা মাল্টিগ্রেন, মাল্টি শিট যেগুলো পাওয়া যায়, মাল্টি শিট একটা ছোট চামচ রাখতে পারেন। আচ্ছা, ওকে। এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছি শুধু মায়েদের জন্য, মানে মায়েদের এই প্রশ্নটা আমার কাছে এসেছে যে বাচ্চারা অনেক সময় স্যান্ডউইচ খেতে খুব পছন্দ করে, আর আমরা দিয়েও থাকি। চিজ স্যান্ডউইচের কথা বলবো, হ্যাঁ। এটা খুবই লোভনীয় বাচ্চাদের জন্য। হ্যাঁ। তো চিজে কি মানে হুম। খুব বেশি ফ্যাট থাকে, এবং সপ্তাহে 1 দিন বা 2 দিন কি সেই চিজ স্যান্ডউইচটা আমরা দিতে পারি? হ্যাঁ, আমরা একটা বাচ্চাকে চিজ স্যান্ডউইচ কিন্তু দিতেই পারি। সপ্তাহে একদিন দিতে পারি, কিন্তু চিজ স্যান্ডউইচের রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করা যেতে পারে পনির স্যান্ডউইচ। বাড়িতে আমরা যে নর্মাল ছানা বানাই, সেই ছানাকে অল্প মাখন দিয়ে, ক্যাপসিকাম, এবং যদি বাচ্চা মনে করে যে একটু পেঁয়াজ খেতে পারবে, তাহলে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ছানাটাকে ভালো করে সতে করে, সেটাকে যদি মিক্সার গ্রাইন্ডারে আমরা একটু পেস্ট করে নিই, জল ইউজ করব না, ছানার মধ্যেই যে ময়েশ্চারটা আছে সেটা দিয়েই একটা পেস্ট বানানো হয়ে যাবে, সেটা মেয়োনিজের মতন কাজ করতে সাহায্য করবে। তো রোজ যদি বাচ্চা যদি রোজ চিজ না খেয়ে এটা মাঝে মাঝে খায়, তো তাহলে চিজ এবং ছানা স্যান্ডউইচ এগুলোর মধ্যে অল্টারনেটিভ করে দিতে পারবে। ঘরে হুম। বাইরে এত ব্যস্ততার মধ্যে যখন কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, যেটাকে আমরা ওয়ার্ক স্ট্রেস বলি, হয় রাইট? এবং লোনলিনেস অনেক সময় ফিল করি। হ্যাঁ। তো তোমার কি মনে হয় এই স্ট্রেস এবং লোনলিনেস এটা ওজন বাড়ানোর একটা কারণ হতে পারে, এবং কিভাবে সেটা? স্ট্রেস লেভেল বাড়লে আমাদের খাবার প্রবণতা বেড়ে যায়। খাবার ওকে। খাওয়ার প্রবণতা বেড়ে যায় যখন আমরা স্ট্রেসে থাকি। অনেকেরই ধারণা হয় যে মন খারাপ হলে আমি যদি বেশি খাই তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে। বা ধরুন কখনো কখনো এরকম কিছু হয় যে মন খারাপে সে সবসময় ঘুমোচ্ছে বা সবসময় শুয়ে আছে, তাতে বডির মুভমেন্ট অনেকটা কমে যায়। তো সেখানে ওজন বাড়ার একটা প্রবণতা থাকে। স্ট্রেস বাড়লে আমাদের কর্টিসল লেভেল বেড়ে যায়, হরমোন কর্টিসলের মাত্রা বেড়ে যায়। সেখান থেকে কিন্তু চর্বি বা ফ্যাট বাড়ার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। তো যখন আমরা ট্রেসে থাকবো, বলা হচ্ছে না যে না খাওয়ার জন্য, খাবেন, কিন্তু স্ট্রেসফুল সিচুয়েশনে নিজের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে এমন কিছু খাবার খাওয়ার যেটা আমার ওজন বাড়াবে না, কিন্তু আমার পেটটাকেও ভরাবে। সব থেকে ভালো অপশন হলো, যখন আমরা ট্রেসে থাকি বা যখন আমাদের মন খারাপ থাকে, তখন কারোর পক্ষেই রান্না করা কোনো খাবার খেতে ইচ্ছে করে না।
সব থেকে ভালো অপশন হলো যে কোনো একটা ফল নিয়ে বসুন, ফলটা খান। কিছুক্ষণ ধরে ফলটা, যদি আমরা ধরুন একটা প্রোমোগ্রানেট মানে বেদানা নিয়ে বসি, সেটাকে ছাড়ানোর জন্য আমাদের কিছুটা কনসেন্ট্রেশন সেটার দিকেও চলে যায়। তো কিছু কিছু জায়গাতে ওটা সাহায্য করে আমাদের স্ট্রেস লেভেলকে কমানোর জন্য। চেষ্টা করবেন অরেঞ্জ নিয়ে বসার, প্রত্যেকটা কোয়া ছাড়াচ্ছেন, তার মধ্যেও কিন্তু অনেকটা আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট পসিবল হবে। Okay. Thank you so much, Shohini, for sharing such a practical and valuable insights with us today. I hope that our viewers are going to follow all the tips that you have shared with us. Viewers, আপনারা যদি Yes. সোহিনীর সাথে পার্সোনালি কানেক্ট হতে চান, আপনাদের অসুবিধাগুলো সোহিনীর সাথে শেয়ার করতে চান, একটা ডায়েট চার্ট নিয়ে নিতে চান, আমি সোহিনীর নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ যোগাযোগ করুন। Shoin is going to help you out. And if you want to improve your communication skills, improve your public speaking skills, want to switch your career or want to build your career in the human resource, please connect with us, Fortune High Tech Kolkata. We would love to help you out. See you in the next episode. Thank you.